নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। জাস্ট থিঙ্ক অ্যান্ড লার্ন জিওগ্রাফি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে বায়ুর চাপ কী। আজকে আমরা জানব বায়ু প্রবাহের কারণ, কেন বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তো ওইটা বোঝার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করব। চলুন এক্সপেরিমেন্টটা দেখে নিই, তারপরে আমরা জানবো। এটা কিন্তু অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, বায়ু প্রবাহের কারণ এবং পৃথিবীতে বয়ে চলা বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ। চলুন এক্সপেরিমেন্টটা করে দেখি কেমন করে বায়ু প্রবাহ হয়। তাহলে চলুন জেনে নিই যে আমাদের বায়ু প্রবাহ কিভাবে হয়, বা ঘূর্ণঝড়, যে ঘূর্ণিঝড় হয় সেটা কিভাবে হয়। তার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করব। তার জন্য আমি কিছু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এবং এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন না, বিশেষ করে ছোটরা যাতে ট্রাই না করে সেটার দিকে লক্ষ্য রাখবেন, কারণ বিপদ ঘটতে পারে। তো আমি একটা এক্সপেরিমেন্ট করছি, চলুন দেখি। যে ঠান্ডা জল নিয়েছি এবং কিছু দেশলাইয়ের কাঠি নিয়েছি, চলুন আমরা জেনে নিই। দেখছেন তো কিভাবে থালায় থাকা ঠান্ডা জলটা এই বোতলের ভেতর দিয়ে বা এই পাত্রটার ভেতর দিয়ে উপরের দিকে উঠে এলো। কেন উপরের দিকে উঠে এলো, বা একে যদি আমি উপরের দিকে ওঠানোর চেষ্টা করি, এ আর উপরের দিকে ওঠার আসছেই না। কেন? কারণ এই যে বোতলের ভেতরে বা এই পাত্রটার ভেতরে এখনও দেখুন সাদা অংশে এখনও গরম ধোঁয়া কিন্তু রয়েছে। সেই গরম ধোঁয়াগুলো ধরুন বায়ুর অণু, তাহলে সেই বায়ুর অণু উত্তপ্ত হয়ে যখন চারিদিকে ছড়িয়ে গেছে, তখন সে হালকা হয়ে যাওয়ায় বা ফাঁকা স্থানের জন্য অপেক্ষাকৃত ঠান্ডা এই জল ওই স্থানটাকে পূরণ করার জন্য কিন্তু উপরে উঠে গেছে। বায়ু প্রবাহও কিন্তু একইভাবেই ঘটে। তাহলে বোঝাতে পারলাম যে বায়ু প্রবাহ কেন হয়। চলুন তাহলে বাকিটা আমরা বোর্ডে বুঝে নিই। তাহলে আমরা এক্সপেরিমেন্টটা দেখলাম যে কিভাবে বায়ু প্রবাহিত। সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম যে একটা থালা, তাতে কিছু রঙিন জল ছিল। সেই রঙিন জলের উপর একটা অংশ ছিল যাতে কিছুগুলো দেশলাই কাঠি ছিল। কিন্তু দেশলাই কাঠি যখন জ্বালানোর সঙ্গে সঙ্গে যখন পাত্রটা তার উপরে চাপালাম, সেখানে কিন্তু কি দেখা যাচ্ছে যে এই পাত্রটার ভেতরে থালা থেকে জল এসে তার মধ্যে ভর্তি হচ্ছে। কেন না, এই যে পাত্রটা যখন চাপালাম, এই দেশলাইগুলো যখন জ্বলতে শুরু করলো, মানে তাপ সৃষ্টি হলো, সেই তাপ কি করলো, এই যে স্থানটাতে কি করলো, সেখানকার বায়ুগুলোকে নিমেষের মধ্যে উত্তপ্ত করে দিয়ে সেই অণুগুলোকে হালকা করে দিয়ে উপর দিকে উঠিয়ে দিল। আর সেই স্থানটাকে পূরণ করার জন্য, যেহেতু আমি এই পাত্রটা চাপা দিলাম, সেহেতু সেই জায়গাটায় গরম বায়ুটা ছিল বলে সেই জায়গাটাকে ঠান্ডা করার জন্য বা সেই স্থানটাকে গ্রহণ করার জন্য কিন্তু কি হলো, এই পার্শ্ববর্তী ঠান্ডা জল কিন্তু এই পাত্রের মধ্যে প্রবেশ করলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে যখন কোনো কিছু ছিল না, তখন পাত্রের এই যে জল একটা উচ্চচাপ অংশ ঠান্ডা। আমরা পূর্বেই পড়েছি যে উচ্চচাপ মানে হচ্ছে যে বায়ু শীতল হবে, সংকুচিত হবে, ভারী হবে, অনুভূমিক প্রবাহ হবে। আর নিম্নচাপ মানে কি? নিম্নচাপ মানে যে উষ্ণ হবে, প্রসারিত হবে, অপেক্ষাকৃত হালকা হবে। তাই এই স্থানটা বায়ু হালকা হয়ে যাওয়ার জন্য অপেক্ষাকৃত দুই দিকের ভারী জলীয় বাষ্প বা জল কি করেছে, এই পাত্রের মধ্যে উঠতে শুরু করলো। তাহলে দুই স্থানে দুটো ধরনের বায়ুচাপ ছিল বলেই এইটা জলটা উপরের দিকে উঠে গেল। তাহলে আমরা একটা সাধারণভাবে বুঝতে পারছি যে পৃথিবীতে বায়ুর চাপের পার্থক্যের কারণেই কিন্তু বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ঠিক এইভাবে। কিভাবে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে একটা উচ্চচাপ বলয় অংশ রয়েছে। এই উচ্চচাপ থেকে সমচাপ রেখা বরাবর যদি আমরা এটাকে ধরি, এটা 1040 MB, এটা 1000 MB মানে মিলিবার, এরপরে এটা হচ্ছে ধরো 940, তারপরে এটা ধরো 900। তাহলে পরপর বায়ুর চাপ কমছে আর বায়ুর গতিবেগও বাড়ছে। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়, আর নিম্নচাপে কি হয়, বায়ু ঊর্ধ্বমুখী বায়ুর স্রোত দেখা যায়। এইখানে নিম্নচাপ এলাকায় বায়ু প্রবাহিত হয় না, বায়ু স্রোত দেখা যায়, উল্লম্বভাবে প্রবাহিত হয়। আমি একটা রেখা এঁকেছি যে বায়ুটা সোজাসুজিভাবে প্রবাহিত না হয়ে একটু বেঁকে গেছে। কেন বেঁকে গেছে সেটা পরে জানবো, কিন্তু এইটুকু আমরা বুঝতে পারলাম যে বায়ুর চাপের পার্থক্যই হচ্ছে কোনো স্থানে বায়ু প্রবাহের প্রধান কারণ। তাহলে এটা আমরা এখানে লিখেছি, বায়ুচাপের প্রধান পার্থক্য হচ্ছে বায়ু প্রবাহের কারণ। তাহলে আমরা পূর্বেই আগের ক্লাসে জেনেছিলাম যে পৃথিবীতে কটা বায়ুচাপ বলয় আছে।
7টি বায়ুচাপ বলয় আছে, তার মধ্যে 4টি হচ্ছে উচ্চচাপ, 3টি হচ্ছে নিম্নচাপ। তার মানে প্রতিটা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে কিন্তু বাতাসটা বা বায়ুটা প্রবাহিত হবে। তাহলে আমরা সরাসরি জেনে নিই কি হচ্ছে, এটা একটা উচ্চচাপ বলয়, হাই প্রেশার, তাহলে এখান থেকে এইটা এদিকে আসবে। ঠিক এইটা আবার হাই প্রেশার কর্কটক্রান্তি, এখান থেকে এদিকে বাতাস যাবে। ঠিক একইভাবে এদিকে আবার নিরক্ষীয় অঞ্চল দিকে আসবে, এখান থেকে এদিকে বাতাস যাবে, ঠিক এই দিকে এখানেও আসবে আবার এদিকে। তার মানে প্রত্যেকটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তবে এই বায়ু কিন্তু কি হচ্ছে, সরাসরি সোজা অর্থাৎ 90 ডিগ্রি ভাবে প্রবাহিত হচ্ছে না, এই বায়ু কিন্তু বেঁকে প্রবাহিত হচ্ছে। কেন বেঁকে প্রবাহিত হচ্ছে সেটা জানার আগে আমরা জানবো যে পৃথিবীতে এই বায়ুর চাপের পার্থক্য ছাড়াও আরও একটি কারণে পৃথিবীতে বায়ু প্রবাহিত হয়। তার কারণ কি না, পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বল। তাহলে পৃথিবীর আবর্তন কেন, আমরা জানি পৃথিবী একটি মহাজাগতিক বস্তু যা সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের চারিদিকে আবর্তন করতে করতে। তাহলে কোনো ঘূর্ণীয়মান বস্তুর মধ্যে যে গতি সৃষ্টি হয়, ওই গতির কারণে ওর মধ্যে থাকা সচল বস্তু কি হবে, নিশ্চয়ইভাবে তার একটা দিক বিক্ষেপ ঘটবে, বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে। ধরুন আমরা এখানে একটা গামলা আঁকলাম, এই গামলায় জল রাখলাম, তাহলে এই ভর্তি জলটায় যখন আমরা হাত দিয়ে বা কোনো লাঠি দিয়ে যখন ঘোরাতে শুরু করব, তখন কি হবে, এই জলটা ধীরে ধীরে কি হবে, গামলা থেকে উপচে পড়বে। কারণ সেই জলের বাইরের দিকে যেহেতু ঘুরছে, ঘূর্ণন বেগ সৃষ্টি হয়েছে, তাই বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু সৃষ্টি হবে। ঠিক একইভাবে পৃথিবী যেহেতু আবর্তিত হচ্ছে, পৃথিবীর আবর্তিতর কারণে পৃথিবীর উপর থাকা সচল বস্তুরূপে জল, বাতাস, এগুলোও কিন্তু একটা দিক বিক্ষেপ ঘটছে। এই দিক বিক্ষেপটাকে আমরা কোন শক্তিকে বলবো, এটাকে বলবো কেন্দ্রীয় বহির্মুখী শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স যখন হচ্ছে, তখন দেখা যাচ্ছে তার সচল বস্তুগুলো যেদিকে প্রবাহিত হচ্ছে, মানে বাইরের দিকে যে দিক বিক্ষেপ ঘটছে, তার কিন্তু সেই বিষয়টা আবিষ্কার করেছিলেন কে, বিজ্ঞানী কোরিওলিস, বিজ্ঞানী জি.ডি. কোরিওলিস, গ্যাসপার ডি কোরিওলিস, যিনি 1835 খ্রিস্টাব্দে এটিকে আবিষ্কার করেন। তিনি বলেন যে সচল বস্তু, পৃথিবী আবর্তিত হচ্ছে বলে সচল বস্তু বাইরের দিকে দিক বিক্ষেপ ঘটে, কোরিওলিস বল বায়ু প্রবাহের সমকোণে প্রবাহিত হয়। তাহলে এবারে আমরা আসি যে কিভাবে সমকোণে, মানে সমকোণে তাকে বল প্রয়োগ করে বায়ু যখনই প্রবাহিত হবে, যেদিকে প্রবাহিত হবে তার ঠিক সমকোণে। যতই আমরা কি দেখতে পাচ্ছি যে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুটা নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, ততই কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সেই বায়ুটা নিম্নচাপের অঞ্চলের কাছে একটু বেশি বেঁকে গেছে। কেন না, উচ্চচাপ অঞ্চলের কাছে থাকার সময় এখানে কিন্তু বায়ুর বেশি কোরিওলিস বল প্রয়োগ করতে পারেনি। কেন না, বায়ুর গতিবেগ যেখানে কম, সেখানে কোরিওলিস বলের প্রভাবটাও কম। তাই ধীরে ধীরে যখন বায়ুর গতিবেগও বাড়বে, তখন কোরিওলিস বলের গতিবেগও বাড়বে। আমরা পূর্বেই পড়েছি বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হলে তার সমকোণে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কোরিওলিস বলের, মানে বায়ুর গতিবেগ যত বাড়ছে, কোরিওলিস বলের বেগও তত বাড়ছে বলে বায়ুটা কী হয়েছে, ধীরে ধীরে বেঁকে গেছে। তাহলে ঠিক একইভাবে আমরা এটাকে উদাহরণের সাহায্যে একটা দেখে নিব। কীরকম, আমরা যদি এই একটা স্থির বস্তুকে যদি আমরা এই এ থেকে, ধরুন এটা পৃথিবী, এ স্থান থেকে বি স্থানে কোনো বস্তুকে ছুঁড়ি, তাহলে কী হবে, সহজে এ স্থান থেকে বি স্থানে চলে আসবে। কিন্তু এটাকে যদি ঘূর্ণায়মান করি, তাহলে দেখা যাবে যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাই, তাহলে দেখা যাবে এ স্থান একসময় A1-এ আসবে আর বি স্থান B1-এ চলে যাবে। তখন কিন্তু এই অবস্থা, এই স্থান থেকে, মানে এই স্থানটা থেকে যখন আমরা কোনো বস্তুকে ছুঁড়ব, তখনই কিন্তু সে B1-এ না পৌঁছে সে কিন্তু কি হবে, একটু বেঁকে সি স্থানে প্রবাহিত হবে। তখন যে মানুষটি বস্তুটাকে ছুঁড়লো, সে বলবে যে, সে ভাববে যে এটা নির্দিষ্ট দিকে না গিয়ে মনে হয় বস্তুটা বেঁকে গেল। কিন্তু এটা একটা আপেক্ষিক বেগ, এটা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রের গতিজাড্যের নিয়ম মেনে ওই গতিশীল বস্তু কিন্তু একটা সরলরৈখিক দিকেই কিন্তু অতিক্রম করেছে, স্থান পরিবর্তন করেছে, তাই এটা একটা আপেক্ষিক। এখানে এই কারণে কিন্তু কি হচ্ছে, বায়ুগুলো বেঁকে যাচ্ছে। এটা আবার কে আবিষ্কার করেছেন, এই যে বেঁকে যাওয়ার অবস্থাটা, এই বেঁকে যাওয়ার অবস্থাটা আবিষ্কার করেন কিন্তু ফেরেল।
কি 1855 খ্রিস্টাব্দে তিনি লক্ষ্য করলেন যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, অর্থাৎ এই অঞ্চল থেকে যখন এই অঞ্চলে আসছে সে কিন্তু সোজাসুজি না গিয়ে কোরিওলিস বলের কারণে সে কিন্তু তার প্রবাহের ডান দিকে, যদি উত্তর গোলার্ধে থাকে, আমি এখনই বলেছি এই স্থান থেকে এই স্থান হচ্ছে উত্তর গোলার্ধ, এখানে দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধের বায়ু সে দক্ষিণ অভিমুখে হোক আর উত্তর অভিমুখে হোক, যেদিকেই অভিমুখেই হোক না কেন সে তার প্রবাহের ডান দিকে। তাহলে এই বায়ুটা যদি এদিকে আসছে, আমি যদি এদিকে মুখ করে দাঁড়াই, তাহলে আমার এদিকে ডান দিক, এদিকে বাম দিক, তাহলে তার ঠিক কী হবে, এদিকে রাইট আর এদিকে লেফট, তাহলে সে কী হবে, এই দিকে মেকে যাবে। তার মানে কি এইখানে এসে কোরিওলিস বাধাপ্রাপ্ত হবে, কোরিওলিস তাকে প্রভাবিত করবে এদিকে মাকার জন্য। ঠিক একইভাবে এখানেও কোরিওলিস বাধা মানে বল প্রয়োগ করায় এই দক্ষিণ গোলার্ধের বায়ু তার বাম দিকে, তার এদিকে লেফট এদিকে রাইট, এইভাবে কিন্তু কি হচ্ছে বায়ুটা দিক বিক্ষেপ ঘটছে এবং উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে মেকে যাচ্ছে। তাহলে কোরিওলিস বলের কারণে পৃথিবীর আবর্তনের কারণেও কি হচ্ছে, বায়ু অ্যাজ এ সচল বস্তু সেও কিন্তু দিক বিক্ষেপ ঘটছে, তাই বায়ুপ্রবাহ হচ্ছে। তাহলে আমরা এগুলো জানলাম। এখানে কিন্তু পরীক্ষায় দশম শ্রেণীর পরীক্ষাতে কোরিওলিস বল কি আসতেও পারে, আসেনি, সচরাচর বিশেষ পরীক্ষাতে আসেনি, তবু আসতেও পারে। ফেরেলের সূত্র কি আসতেও পারে। তাহলে আমরা এগুলোর পয়েন্ট কি করতে পারি, এগুলো কি আবিষ্কারক কত সালে আবিষ্কার করে, সূত্রটা কি, মূল সূত্র কি। যদি কোরিওলিস বলের সূত্র বলে যে বিজ্ঞানী ডি কোরিওলিস লক্ষ্য করেন যে পৃথিবীর আবর্তন গতির কারণে পৃথিবীর উপর থাকা সচল বস্তুর যে দিক বিক্ষেপ ঘটে এইগুলোকে বলা হচ্ছে কোরিওলিস বল। এর প্রভাব কি আমরা দেখেছি, কোরিওলিস বল বায়ু প্রবাহের সমকোণে প্রভাবিত করে, কেন্দ্রে সবচেয়ে কম, তাই নিরক্ষরেখায় কিন্তু কোরিওলিস বেগটা কম, কারণ কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে ঘূর্ণন বেগ কম, যেখানে ঘূর্ণন বেগ বেশি সেখানে কিন্তু কি হচ্ছে যে কোরিওলিস বল বেশি। আমরা জানি নিরক্ষরেখায় পৃথিবীর ঘূর্ণন বেগ বা আবর্তন বেগ বেশি, তবুও সেখানে শূন্য। কেন শূন্য সেটা পরবর্তী একটা ভিডিওতে বোঝাবো। আর মেরুতে হয় সর্বাধিক। ঠিক একইভাবে একই নিয়মে ফেরেলের সূত্র লিখবো। আবিষ্কার কবে আবিষ্কার করে, এই সূত্রটা কি বলা হচ্ছে না, ফেরেল কোরিওলিস বলকে অনুসরণ করে তিনি তার সূত্রটি আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহের কালে উত্তর গোলার্ধে থাকা বায়ু তার প্রবাহের অভিমুখে, যেদিকে প্রবাহিত হবে তার ঠিক অভিমুখে, যদি উত্তর গোলার্ধে থাকে তাহলে ডান দিকে, যদি দক্ষিণ গোলার্ধে থাকে তার প্রবাহের বাম দিকে মেকে প্রবাহিত হবে, এই জন্য বায়ু প্রবাহিত হয়। এটা ফেরেলের সূত্র, এটা আমি বললাম। তাহলে এই কারণেই বায়ু প্রবাহিত হয় আমরা আজকে বুঝতে পারলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব এবং ভিডিওটাকে আপনার হয়তো শিক্ষার্থী নন, কিন্তু যারা শিক্ষার্থী তাদের কাছে পৌঁছে দিলে আশা করি তাদের কাজে লাগবে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি তাদের ভালোভাবে বোঝানোর। আর ভিডিওটাকে একটু প্লিজ লাইক করবেন, শেয়ারও করবেন, কমেন্টও করবেন, তার দ্বারা আমি উৎসাহিত হব। আপনাদের কমেন্ট এবং শেয়ারের বা সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।